আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আশা করি পরিবারের সবাইকে নিয়ে ভালো আছো, সুস্থ আছো। আর সুস্থ থাকার জন্য অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। অপ্রয়োজনে বাইরে যাওয়া যাবে না, একান্ত প্রয়োজনে বাইরে গেলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এবং তোমাদের পরিবারে যাদের বয়স 25 এর বেশি এখনও কোভিড-19 টিকা নেয়নি, তাদেরকে টিকার ব্যবস্থাও করতে হবে। তোমরা নিজ উদ্যোগে তোমাদের আব্বু আম্মু বা নানা নানু দাদা দাদি যারা আছেন, আত্মীয় স্বজন যারা আছেন, যাদের বয়স 25 বা এর চেয়ে বেশি, তাদেরকে টিকা দেওয়ার ব্যাপারে উদ্বুদ্ধ করবা এবং নিজেরাও সবসময় সচেতন থাকবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের স্বাগতম জানাচ্ছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের ক্লাসে। আমি তোমাদের প্রথম অধ্যায় তথ্য যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত এই অধ্যায়টি নিয়ে আলোচনা করেছিলাম। আমরা ইতিমধ্যে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি। আমরা আজকে এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তা নিয়ে আলোচনা করব। চলো আমরা দেখে নিই আজকের ক্লাস শেষে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের কোন কোন পার্ট সম্পর্কে আমরা জানতে পারবো বিস্তারিতভাবে। প্রথমে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে একটা স্পষ্ট ধারণার চেষ্টা করব। দ্বিতীয়ত আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল সম্পর্কে ধারণা লাভ করব। তারপরে আমরা এর কি ঝুঁকি রয়েছে সে সম্পর্কে জানব। তারপরে আমরা এর প্রয়োগ ও ব্যবহার সম্পর্কে ধারণা লাভ করব। এরপরে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল নীতি সম্পর্কে ধারণা লাভ করব। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষতিকর দিক সম্পর্কেও আমরা ধারণা লাভ করব। সর্বশেষ জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বাংলাদেশ প্রেক্ষিত সম্পর্কে ধারণা লাভ করব। মোটামুটি এই 7টি বিষয় আমাদের আজকে আলোচনায় থাকবে। তো তোমরা যদি পুরো ক্লাসটি দেখো তাহলে আশা করি এই 7টি বিষয়ের মধ্যে কারো কোনো সমস্যা থাকবে না। ওকে, চলো আমরা তাহলে আমাদের মূল ক্লাস শুরু করি। প্রথমে আমরা জানব জেনেটিক ইঞ্জিনিয়ারিং কী। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জানার পূর্বে এর একটু সংক্ষিপ্ত ইতিহাস আমরা জেনে নিই, তাহলে আমাদের বোঝা সহজ হবে। 1951 সালে জ্যাক উইলিয়ামসন জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রথম ব্যবহার করেন তার একটি সায়েন্স ফিকশন উপন্যাস ড্রাগনস আইল্যান্ড। তোমরা নিচে একটি ড্রাগনস আইল্যান্ড দেখতে পাচ্ছ। এই উপন্যাসে জ্যাক উইলিয়ামসন সর্বপ্রথম এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি ব্যবহার করেন। তাহলে আমরা বলতে পারি যে সর্বপ্রথম কে জেনেটিক ইঞ্জিনিয়ারিং শব্দটি প্রচলন করেন? স্যার জ্যাক উইলিয়ামসন 1991 সালে তার ড্রাগনস আইল্যান্ডে এটা ব্যবহার করেন। তার এক বছর আগে ডিএনএ যে বংশগতির বাহক তা নিশ্চিত করেন আলফ্রেড হার্শে এবং মার্থা চেস, এই দুইজন। প্রথম কে? আলফ্রেড হার্শে এবং মার্থা চেস। তারাই প্রথম নিশ্চিত করেন যে ডিএনএই হলো বংশগতির বাহক। তোমরা আসলে ডিএনএ সম্পর্কে বিস্তারিত আলোচনা পাবা তোমাদের বায়োলজি ক্লাসে, যারা সায়েন্স ফ্যাকাল্টি আছো ওখানে তোমাদের ডিএনএ সম্পর্কে আরও অনেক আলোচনা করা হয়েছে। তো এখানে আমরা জাস্ট আমাদের প্রয়োজনটুকু আমরা ওখানে পড়াশোনা করব যে ডিএনএর বংশগতির বাহক তা প্রথম যে নিশ্চিত করেন তিনি হলেন আলফ্রেড হার্শে ও মার্থা চেস। এখন চলো আমরা একটু সংক্ষেপে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সংজ্ঞাটা জেনে নিই। বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী সাজিয়ে নেওয়াকেই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন বলে। কি বলা হচ্ছে? যে বায়োটেকনোলজির মাধ্যমে কোনো জীবের জিনোমকে, জিনোমকে নিজের সুবিধা অনুযায়ী অর্থাৎ আমাদের প্রয়োজন অনুযায়ী সাজিয়ে নেওয়াটাই হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জেনেটিক মডিফিকেশন। এখন বলতে পারো স্যার জিনোমটা কী? তো চলো আমরা একটু জিনোমটা জেনে আসি। জিনোম হলো কোনো জীবের বংশগত বৈশিষ্ট্যের তথ্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং পদ্ধতিতে কখনো কখনো প্রাণীর বংশ পরম্পরায় প্রাপ্ত ডিএনএকে সরিয়ে ফেলার মাধ্যমে অথবা প্রাণীদেহের বাইরে প্রকৃত ডিএনএকে প্রাণীদেহে প্রবেশ করানোর মাধ্যমে প্রাণীর জেনেটিক গঠনের পরিবর্তন করা হয়। তো কী বলা হচ্ছে? ওই যে আমরা একটু জেনেছি যে বংশগতি বাহক হলো ডিএনএ, তাহলে এই প্রকৃত ডিএনএকে সরিয়ে ফেলে অথবা বাইরের প্রস্তুত ডিএনএ প্রাণীদেহে প্রবেশ করানোর মাধ্যমে প্রাণীর জেনেটিক গঠনের পরিবর্তন করা হয়। উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জেনেটিক ম্যাটেরিয়াল এর নতুন সমাবেশ তৈরি করার জন্য রিকম্বিনেন্ট নিউক্লিক অ্যাসিড আরএনএ পদ্ধতি ব্যবহার করতে হয়। জেনেটিক ম্যাটেরিয়াল নতুন সমাবেশ পরোক্ষভাবে ভেক্টর সিস্টেম প্রয়োগ করে অথবা প্রত্যক্ষভাবে ম্যাক্রো ইঞ্জেকশন
এবং মাইক্রো এনক্যাপসুলেশন পদ্ধতি প্রয়োগ করে তৈরি করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরির প্রক্রিয়া 1970 সাল থেকে শুরু হয়। তো কী বলা হলো, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে প্রজনন ছাড়া ডিএনএ এর নতুন সিকোয়েন্স তৈরি প্রক্রিয়া শুরু হয় কত সালে? 1970 সাল থেকে। এই বছরই আণবিক কাঁচি নামে, কী কাঁচি নামে? আণবিক কাঁচি নামে খ্যাত রেস্ট্রিকশন এনজাইম দিয়ে ডিএনএ কাটার প্রক্রিয়া আবিষ্কৃত হয়। অর্থাৎ কী করে তোমার ডিএনএ কাটা যাবে, ওই কাটা অর্থাৎ কি রেস্ট্রিকশন এনজাইম দিয়ে কাজটি করা হয়, যাকে আমরা আণবিক কাঁচি নামে জেনে থাকি। যদি পরীক্ষায় প্রশ্নে আসে এমসিকিউতে যে আণবিক কাঁচি মূলত কী, তারপর কি বলবো? রেস্ট্রিকশন এনজাইম। কি রেস্ট্রিকশন এনজাইমটাই হলো মূলত আণবিক কাঁচি। 1972 সালে পল বার্চ বানরের ভাইরাস SV40 ও ল্যামডা ভাইরাস এর ডিএনএ এর সংযোগে বিশ্বের প্রথম রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করেন। এজন্য পল বার্চকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের জনক বলা হয়। অর্থাৎ এই মহাশয় হলেন আসলে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারের জনক, কারণ উনি প্রথম তোমার ডিএনএ সংযোগের মাধ্যমে রিকম্বিন্যান্ট ডিএনএ তৈরি করেছিলেন। ইকয়েল ব্যাকটেরিয়া প্লাজমিডের মধ্যে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন প্রবেশ করানোর মাধ্যমে হারবার্ট বয়ার প্রথম ব্যক্তিটা এবং স্ট্যানলি কোহেন 1973 সালে সর্বপ্রথম ট্রানজেনিক জীব তৈরি করেন। তাহলে হারবার্ট বয়ার এবং স্ট্যানলি কোহেন 1973 সালে সর্বপ্রথম ট্রানজেনিক জীব তৈরি করেন। এখন প্রশ্ন হতে পারে, স্যার ট্রানজেনিকটা কি? চলো আমরা ট্রানজেনিকটা জেনে নিই একটু। কোনো জিন বা জেনেটিক ম্যাটেরিয়ালকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা এক টাইপ অর্গাজম থেকে অপর টাইপ অর্গাজমে পরিণত করার বা পরিবর্তিত কে ট্রানজেনিক বলা হয়। অর্থাৎ ট্রানজেনিক হলো এক টাইপের অর্গাজমকে অন্য টাইপের অর্গাজমে পরিবর্তিত করা বা পরিবর্তন করা। নিচে একটি তোমার চিত্র দেখতে পাচ্ছ কী করে এই কাজটা সম্পন্ন করা হয়, ট্রানজেনিকের কাজটা। ডিএনএকে কাটা ও সংযোজনের পদ্ধতি তথা জেনেটিক ইঞ্জিনিয়ারিং আবিষ্কারের পর এর মাধ্যমে জেনেটিক কারিগরিতে বিভিন্ন ট্রানজেনিক উদ্ভিদ বা প্রাণী তৈরি করা সম্ভব হয়ে ওঠে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের আমরা আগের আলোচনা চলে যাই। ওই যে আমরা দেখলাম যে ট্রানজেনিক যেটা আলোচনা করেছিলাম, এর 1 বছর পর রোডলফ জেনেসিস জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে একটি ট্রানজেনিক ইঁদুর তৈরি করেন, যা বিশ্বের প্রথম ট্রানজেনিক প্রাণী। তাহলে ট্রানজেনিক প্রাণীটা কি? বিশ্বের প্রথম ট্রানজেনিক প্রাণীর নাম কি? ইঁদুর। অর্থাৎ ইঁদুরের মাধ্যমে মূলত এটা পরীক্ষামূলকভাবে এটা প্রয়োগ করা হয় এবং সফলতা অর্জন করা যায়। হারবার্ট বয়ার এবং রবার্ট সয়সন 1976 সালে বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি জেনিটেক প্রতিষ্ঠা করেন। কে? হারবার্ট বয়ার এবং রবার্ট সয়সন 1976 সালে বিশ্বের প্রথম জেনেটিক ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রতিষ্ঠা করেন। আমি এখানে তোমাদের জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের একটু সংক্ষিপ্ত ইতিহাস এবং সংজ্ঞা সম্পূর্ণই আলোচনা করার চেষ্টা করছি, যাতে করে তোমাদের কোনো এমসিকিউতে সমস্যা না হয়। এরও 1 বছর পর ইকয়েল ব্যাকটেরিয়া থেকে মানব প্রোটিন সোমাটোসিস্টেইন উৎপাদন করে, যা হিউম্যান ইনসুলিন হিসেবে সুপরিচিত। কে করেন এটা? ইকয়েল ব্যাকটেরিয়া থেকে মানব প্রোটিন সোমাটোস্টেইন উৎপাদন করে, যা হিউম্যান ইনসুলিন হিসেবে সুপরিচিত। তাহলে এতক্ষণ যে আলোচনা করলাম, আমরা আলোচনার সারাংশে আমরা এটুকু বলতে পারি এক কথায় যে কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন একটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। কী বলা হচ্ছে? কোনো জীব থেকে একটি নির্দিষ্ট জিন বহনকারী ডিএনএ খণ্ড পৃথক করে ভিন্ন আরেকটি জীবে স্থানান্তরের কৌশলকে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলে। অর্থাৎ একটি জিন যা বহন করে একটি প্রাণী, দেখা যাবে এই ডিএনএটা নিয়ে আরেকটি বৈশিষ্ট্যের মধ্যে যদি আমরা স্থানান্তর করি বা এখানে পরিবর্তিত করি, তাহলে সেটা কী হবে? জেনেটিক ইঞ্জিনিয়ারিং। এবার আমরা জানার চেষ্টা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলাফল। জিন প্রযুক্তির মূল উদ্দেশ্য হচ্ছে কোনো বিশেষ জিনকে ক্রোমোজোমের ডিএনএ অণু থেকে পৃথক করে তাকে কাজে লাগানো। এই পৃথকীকৃত জিনকে কোনো জীবকোষে প্রবেশ করিয়ে বা কোষ হতে সরিয়ে উক্ত জীবটির বৈশিষ্ট্যের বংশগতি বদলে দেয়। এর ফলে
জীবটি প্রথমে যে কাজে অভ্যস্ত ছিল না তা এখন করতে সক্ষম হয়। তারপরে আমরা দেখতে পারি যে দুটি ত্রুটিপূর্ণ জিনযুক্ত একটি কর্মক্ষমতাবিহীন জীবের কোষে অন্য জীব থেকে সংগৃহীত কর্মক্ষম বা ভালো জিন স্থানান্তরিত করে জীবটিকে কর্মক্ষম করা যায়। মানুষের প্রয়োজনীয় হরমোন বা এনজাইমের নিঃসরণ নিয়ন্ত্রণকারী জিন নিম্ন স্তরে কোনো প্রাণী বা ব্যাকটেরিয়ার দেহে প্রবেশ করিয়ে দ্রুত ও বেশি পরিমাণে উক্ত হরমোন বা এনজাইম উৎপন্ন করা যায়। ক্ষতিকর জিন অপসারণের মাধ্যমে দেহের রোগবালাই বা কোনো খারাপ অভ্যাস দূর করা সম্ভব হয়। তাহলে এই হলো এর ফলাফল। তাহলে এখন আমরা এই পর্যায়ে জানার চেষ্টা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিং যদি আমরা ব্যবহার করি তাহলে কী ঝুঁকি রয়েছে। প্রথম ঝুঁকি হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে উৎপাদিত জিএমও পণ্যসমূহ বিষক্রিয়া মুক্ত হতে হবে। এতে কোনো প্রকার অ্যালার্জি সৃষ্টিকারী উপাদান থাকলে তা চিহ্নিত করতে হবে। এর কোয়ালিটি মানুষের খাদ্য উপযোগী না পশু খাদ্য উপযোগী তা নির্দিষ্ট করতে হবে। অর্থাৎ ওই যে আমরা যখন উপাদানগুলো তৈরি করব এটা কি মানুষের খাদ্য উপযোগী না পশু খাদ্য উপযোগী তা নির্দিষ্ট করতে হবে। তারপরে যদিও পরিবেশের উপর জিএমও এর প্রভাব নির্ধারণ কঠিন, তদুপরি এক্ষেত্রে কতিপয় বিষয়ের ঝুঁকি যথাসম্ভব নির্ধারণ করা আবশ্যক। মানে কোন কোন ক্ষেত্রে কিছু স্পেসিফিক করা আবশ্যক। এরপরে হলো ট্রানজেনিক প্রকাশের ফলে বাস্তুসংস্থানের প্রভাব, মাটির উর্বরতা উপর প্রভাব, জৈবযুগ ও জৈববৈচিত্র্যের পরিবর্তনের প্রভাব প্রভৃতি ঝুঁকিগুলো হতে পারে। জৈবযুগ বা জৈব বৈচিত্র্যের পরিবর্তনের প্রভাব এর ঝুঁকিগুলো হতে পারে। অর্থাৎ কি দেখা যাবে জীব বৈচিত্র্য পরিবর্তন হয়ে গেছে, এটা এক ধরনের ঝুঁকি, এটা খেয়াল রাখতে হবে। প্রাকৃতিক পরিবেশে কাঙ্ক্ষিত জীবের টিকে থাকার সামর্থ্য, পরিবর্তনশীল চাষ খরচ, পুষ্টিমানের পরিবর্তন, আগাছার প্রতি সংবেদনশীলতা ইত্যাদি বিষয় এই বিভাগে খেয়াল রাখতে হবে। কী বলা হচ্ছে? জীবের টিকে থাকার সামর্থ্য। কারণ জীব তৈরি করা হলো ডিএনএ পরিবর্তন করার মাধ্যমে, যদি টিকে না থাকতে পারে তাহলে তো লাভ নেই। তারপরে পরিবর্তনশীল চাষ খরচ, যদি চাষ করা হয় কোনো তোমার কৃষিপণ্য হয় তাহলে কী পরিমাণ খরচ হবে। তারপরে পুষ্টিমানের পরিবর্তন, পুষ্টির মানটা কতটা পরিবর্তন হবে। তারপরে আগাছার প্রতি সংবেদনশীলতা ইত্যাদি বিষয় এই বিভাগে অবশ্যই খেয়াল করতেই হবে আমাদের, তা না হলে কিন্তু ঝুঁকিগুলো থেকেই যাবে। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব কৃষিতে কিভাবে তোমার জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রয়োগ করা হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল গবেষণা কৃষিকে ঘিরে। এর সাহায্যে জেনেটিক্যালি মডিফাইড ক্রপস উৎপাদন করা সম্ভব হয়, যা উচ্চ ফলনশীল, উন্নত জাতের তোমার তারপরে প্রকৃতি সহনশীল, রোগ জীবাণু থেকে নিজেকে রক্ষা করার ক্ষমতা। কৃষিতে উৎপাদনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রযুক্তিটি কৃষি সম্পদ উন্নয়নে যে ভূমিকা রাখতে পারে তা নিচে সংক্ষিপ্ত আকারে তুলে ধরা হলো। পরিবেশের প্রতি হুমকি থেকে নিজেকে রক্ষা করতে পারে, যেমন অতিরিক্ত শীত সহ্য করা, পোকামাকড় দ্বারা আক্রান্ত না হওয়া, ভাইরাস ও ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হওয়া ইত্যাদি সক্ষমতা সম্পন্ন উন্নত বীজ উৎপাদন সহ মাটির লবণাক্ততা সহ্য করার মধ্য দিয়ে উন্নত ফসল নিষেধ করা। দেখা যাবে এখন এরকম যেখানে তোমার লবণাক্ত এলাকায় লবণাক্ত পানিতে যে কৃষি ফসলগুলো হতো না, এখন সেখানে ওই ধরনের ফসল তোমার এখন চাষ করা যাচ্ছে। কীভাবে? এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই সহ্য করার ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে ক্ষতিকর ব্যাকটেরিয়াকে ধ্বংস করার মাধ্যমে উন্নত কৃষিপণ্য উৎপাদনের পরিবেশ নিশ্চিত করে। তারপরে শস্যের গুণগত মান বৃদ্ধি করা ও অধিক ফলনশীল শস্য উৎপাদন করা, যেমন অ্যামফ্লোরা পটেটো। তারপরে খরা, বৃষ্টি সহনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন, স্বল্প সেচের প্রয়োজন হয় এমন শস্যের জাত উদ্ভাবন করা। উপযুক্ত সবগুলো কার্যক্রমই উন্নত কৃষি সম্পদকে নিশ্চিত করে বিধায় কৃষি সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যাপক ভূমিকা রয়েছে। এ পর্যায়ে আমরা জানার চেষ্টা করব প্রাণী সম্পদ উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রায়োগিক প্রভাব। প্রথমে আমরা দেখতে পাচ্ছি জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যবহার করে উন্নত প্রজাতির গরু উৎপাদন কিংবা সাধারণ গরুকে ঔষধ প্রয়োগের মাধ্যমে জেনেটিক্যাল মডিফাই করে অধিক মোটাতাজাকরণ করে তোলা যায়। এ ধরনের গরুগুলো অধিক মাংসের চাহিদা মেটানোর পাশাপাশি অধিক দুধ প্রদানেও সক্ষম হয়ে থাকে। অতি সম্প্রতি বাংলাদেশের জেনেটিক বিজ্ঞানীগণ মহিষের জিনতত্ত্ব বিশ্লেষণের মাধ্যমে এর জীবন রহস্য উদ্ঘাটনে সফল হয়েছেন। এর ফলে এখনও উন্নত প্রজাতির মহিষ উৎপাদন সম্ভব।
যা আমাদের কৃষিকাজে ব্যাপক সহায়ক হতে পারে। আমাদের দুধের চাহিদা মেটাতে এই ধরনের মহিষ কার্যকর হতে পারে। এখন চলো আমরা দেখে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূলনীতিসমূহ। এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে কিন্তু আসলে বায়োটেকনোলজির একটা অংশ। তো বায়োমেট্রিক্স, বায়োটেকনোলজি আমরা আগে পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করেছিলাম। যারা ওই ক্লাসগুলো দেখনি অবশ্যই ওই ক্লাসগুলো দেখে নিবা, বায়োমেট্রিক্স, বায়োটেকনোলজি বা এর পূর্বে যেগুলো ছিল আরও বিষয়গুলো, অবশ্যই তোমরা এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখে আসবা, তাহলে এই ক্লাসটা আরও সুন্দর করে বুঝতে পারবা। ওকে, চলো আমরা দেখে নিই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূলনীতিসমূহ। জিন কৌশলের মাধ্যমে জীবন পরিবর্তনের মূলনীতি। 1 নম্বর হলো, সর্বপ্রথমে যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করতে হবে। তাহলে কী বলা হচ্ছে, যদি আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা জিন কৌশলের মাধ্যমে জীবন পরিবর্তন করতে চাই, তাহলে প্রথম কাজটি হলো যে জিনটি দ্বারা একটি জীবের বৈশিষ্ট্য পরিবর্তন করা হবে তাকে আলাদা করতে হবে। 2 নম্বর হলো, নির্বাচিত ডিএনএকে বহন করার জন্য বাহক হিসেবে ই কয়েল ব্যাকটেরিয়া নির্বাচন করা। অর্থাৎ ই কয়েল ব্যাকটেরিয়ার মাধ্যমে তোমার ডিএনএকে বহন করতে হবে। বাহক হিসেবে কাজ করবে এখানে ই কয়েল ব্যাকটেরিয়া। কার বাহক হিসেবে? ডিএনএর বাহক হিসেবে কাজ করবে ই কয়েল ব্যাকটেরিয়া। যদি এমসিকিউতে আসে তোমার এরকম অ্যান্সার দিবা যে ডিএনএর বাহক হিসেবে কে কাজ করে? ই কয়েল ব্যাকটেরিয়া কাজ করে। নির্দিষ্ট রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ থেকে সুবিধামতো ডিএনএ প্লাজমিড অংশ কেটে দেওয়া হয়। 3 নম্বর কাজটা কি, যে যদি আমরা রেস্ট্রিকশন এনজাইম ব্যবহার করে নির্বাচিত ডিএনএ থেকে সুবিধামতো ডিএনএ প্লাজমিড অংশ কেটে দেওয়া হয়। আমরা জানি যে রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কী করা যায়, আমাদের কাঙ্ক্ষিত অংশ কেটে নেওয়া যায়। কারণ রেস্ট্রিকশন এনজাইমকে আমরা কী হিসেবে পরিচিত করেছিলাম একটু পূর্বে? আণবিক কাঁচি হিসাবে আমরা পরিচিত করেছিলাম। 4 নম্বরে হলো, নির্বাচিত ডিএনএকে কর্তনকৃত প্লাজমিডে প্রবেশ করানো হয় লাইগেজ, তারপরে এনলাইমের মাধ্যমে। একটি ডিএনএ এর জিন অন্য একটি জিনে দৈবচয়নভাবে প্রতিস্থাপন অথবা ডিএনএটি একটি নির্দিষ্ট স্থানে প্রতিস্থাপন করা হয়। তাপ ও ইলেকট্রিক শক দিয়ে একটি ডিএনএকে ব্যাকটেরিয়া কোষে ঢোকানো যায়। পরিবর্তনকৃত প্লাজমিড ডিএনএকে রিকম্বিন্যান্ট বলে। 5 নম্বর, বিভিন্ন প্রাণীতে ডিএনএ সমূহ মাইক্রো ইনজেকশনের মাধ্যমে প্রাণী কোষের নিউক্লিয়াসে প্রবেশ করানো হয়। যে ডিএনএ নতুন জিনকে তৈরি করবে তাকে একটি ব্যাকটেরিয়াতে রূপান্তরিত করা হয়। অতঃপর উক্ত ব্যাকটেরিয়া উদ্ভিদ মধ্যে এক ধরনের টিউমার তৈরি করবে এবং তা থেকে প্রাকৃতিকভাবে নতুন জিএমও তৈরি হবে। যদি আমরা এখানে এই যে কাজগুলো দেখলাম 6টি কাজ, তো আমরা এই একটা চিত্রের মাধ্যমে এই স্টেপগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি। 6টি বা 5টি দিন এখানে 5টি স্টেপ দেখানো হয়েছে, যে ব্যাকটেরিয়াম, প্লাজমিড, তারপরে এখানে স্টেপ 2তে কাজটা করা হচ্ছে যে এনজাইমকারী কাজ। তারপরে এখানে হিউম্যান ইনসুলিন জিন ইজ ইনসার্টেড ইনটু প্লাজমিড। তারপরে এখানে নিউ ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, যে ইঞ্জিনিয়ার্ড প্লাজমিড ইনসার্টেড ইনটু নিউ ব্যাকটেরিয়ান। তারপরে ব্যাকটেরিয়ান ডিভাইডেড অ্যান্ড বিগিন প্রসিডিং ইনসুলিন। এখানে মোটামুটি জেনেটিক ইঞ্জিনিয়ারিং একটা পূর্ণাঙ্গ স্টেপ এখানে দেওয়া হয়েছে। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহার। বর্তমান বিশ্বে পরিবেশ রক্ষা, মানব স্বাস্থ্যের উন্নয়ন, বেকারত্ব দূরীকরণ, শিল্পজাত দ্রব্য উৎপাদন, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি ও আর্থিক অবস্থার উন্নতি সহ বিভিন্ন ক্ষেত্রে মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে জেনেটিক ইঞ্জিনিয়ারিং বেশ প্রভাব বিস্তার করছে। নিচে কতিপয় গুরুত্বপূর্ণ ক্ষেত্র উল্লেখ করা হলো। প্রথম হলো ইনসুলিন তৈরি করা। মানবদেহের ইনসুলিন তৈরির জিনকে ব্যাকটেরিয়া কোষে প্রবিষ্ট করে বাণিজ্যিকভাবে ইনসুলিন উৎপাদন হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের সবচেয়ে বড় সুফল। ইনসুলিন ডায়াবেটিক রোগীর চিকিৎসায় কিন্তু প্রয়োগ করা হয়। ডায়াবেটিক রোগীদের অবশ্যই ইনসুলিন প্রয়োজন পড়ে। ইনসুলিন। 2 নম্বরে হলো উন্নত মানের ফসল। ফসল উৎপাদনের ক্ষেত্রে জেনেটিক ইঞ্জিনিয়ারিং ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে, যেমন সয়াবিন, তারপরে তোমার ভুট্টা, তৈলবীজ, তারপরে টমেটো, তারপরে তোমার পেঁপে ইত্যাদির
ক্ষেত্রে তোমার জিন বৈশিষ্ট্য পরিবর্তন করে এগুলোর উৎপাদন বৃদ্ধি, পোকামাকড় ও অন্যান্য উদ্ভিদনাশক, ছত্রাক ও ভাইরাস প্রতিরোধ করা যাচ্ছে। জেনেটিক্যালি রূপান্তরিত ফসল অধিক খরা ও ঠান্ডা সহ্য করতে পারে। 3 নম্বরে হলো রোগের চিকিৎসা। জিন থেরাপি জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটি সুফল। জিন থেরাপির মাধ্যমে রোগের চিকিৎসা এবং ত্রুটিপূর্ণভাবে জিন পরিবর্তন করে রোগীকে সম্পূর্ণ সুস্থ করে তোলা যায়। কিসের মাধ্যমে? জিন থেরাপির মাধ্যমে। 4 নম্বর আমরা বলতে পারি যে ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন। নির্দিষ্ট জিনের ক্লোনিং দ্বারা নতুন অনেক সফিস্টিক্যাল ফার্মাসিউটিক্যাল পণ্য উৎপাদন করা সম্ভব হয়। তারপরে রয়েছে আমাদের হরমোন তৈরি। শিল্পজাত ব্যাকটেরিয়া থেকে উৎপাদিত হিউম্যান গ্রোথ হরমোন বামনত্ব বেটে রোধ করে। এই যে এখানে একটা তোমরা দেখতে পাচ্ছ, সবাই প্রায় এখানে বামনত্ব অনেক খাটো। তো এই অবস্থা দূর করা যায় আসলে এই হরমোন তৈরির মাধ্যমে, এবং পুরা ত্বক ফেটে যাওয়া বা হাড় ও খাদ্যনালীর আলসারের চিকিৎসাও ব্যবহৃত হয়। তারপরে ভাইরাস নাশক। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তৈরি ইন্টারফেরন মানব কোষ থেকে নিঃসৃত এক ধরনের রস আর কি, যাকে বলা হয়, এই ভাইরাস হিসেবে কাজ করে, ভাইরাস নাশক হিসেবে অর্থাৎ অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। কি? যে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তৈরিকৃত ইন্টারফেরন, এই ইন্টারফেরন অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করে। টিকা ও জ্বালানি। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ফলে জৈব কারখানায় প্রচুর পরিমাণে প্রোটিন ও এনজাইম উৎপাদন করা যায়। এগুলো দিয়ে প্রচুর সংখ্যায় তোমার কি ট্রাইফোফ্যান্স এর মতো টিকা ও সম্পূরক তৈরি করা সম্ভব। এছাড়া জ্বালানি তৈরিতেও এগুলো ব্যবহৃত হয়। তারপরে আমাদের এখানে 8 নম্বর দেখাতে পাচ্ছি মৎস্য উৎপাদন। স্যামন মাছের জিন স্থানান্তরের মাধ্যমে মাগুর, কার্প, তেলাপিয়া মাছের আকৃতি অনেক বড় করা সম্ভব হয়েছে। তাহলে স্যামন মাছের জিন তৈরি করার কি পরিবর্তন করার মাধ্যমে আমরা পাচ্ছি কি বড় বড় ধরনের মাগুর, কার্প এবং তেলাপিয়া মাছ। তারপরে পরিবেশ সুরক্ষা। বিজ্ঞানীরা জিন প্রকৌশলের উপর গবেষণা করে নতুন ব্যাকটেরিয়া তৈরি করেছেন যা পরিবেশ সুরক্ষায় অবদান রাখছে। জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয়। গর্ভবতী মহিলাদের তোমার ফিটুসেস দেখে সন্তানের জেনেটিক ত্রুটিসমূহ নির্ণয় করা যায়। পিতামাতা ও ডাক্তার মিলে শিশুর জন্মের পূর্বেই বিভিন্ন সমস্যার সমাধানও করা যায় এই জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। এই ফিটাস তোমার দেখে জানা যায় যে শিশুটি আসলে কোনো ধরনের ত্রুটিপূর্ণ কিনা। এবার আমরা জানার চেষ্টা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে আসলে আইসিটি কী প্রয়োজন, আইসিটি কোথায় ব্যবহার হয় বা কীভাবে ব্যবহার হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহৃত বায়ো ইনফরমেটিক্স তৈরিতে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহৃত হয়। 2 নম্বরে বলতে পারি গবেষণার তথ্য ও ফলাফল গবেষকদের মধ্যে আদান প্রদান ও মত বিনিময় করার জন্য ইন্টারনেট প্রযুক্তি ব্যবহৃত হয়। বিভিন্ন প্রাণীর জিনের তথ্য এবং এ সংক্রান্ত বিভিন্ন গবেষণার ফলাফল সংরক্ষণ করার জন্য ডেটাবেস ব্যবহৃত হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় গবেষণার জন্য কম্পিউটার সিমুলেশন ব্যবহৃত হতে পারে। জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের জন্য তথ্য যোগাযোগ প্রযুক্তি অর্থাৎ আইসিটি ব্যবহৃত হয়। তারপরে জেনেটিক ইঞ্জিনিয়ারিং প্রক্রিয়ায় বিভিন্ন ধাপে কম্পিউটার নিয়ন্ত্রিত বিশেষ সিস্টেম ব্যবহৃত হয়। এই পর্যায়ে আমরা জানার চেষ্টা করব জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষতিকর দিকসমূহ। আমরা তো অনেক সুবিধা, অনেক সুফল দেখলাম, এর আসলে কি কি ক্ষতি হতে পারে চলো আমরা এক নজরে দেখে নেই। 1 নম্বরে হলো রিকম্বিনেন্ট ডিএনএ যদি কোনো কারণে ক্ষতিকর হয়ে পড়ে তাহলে এর প্রভাবে জীবজগতে বিপর্যয় নেমে আসবে। 2 নম্বরে হলো নিবেশিত জিন যদি ক্ষতিকর বা বিষাক্ত প্রোটিন সংশ্লেষণ করে তাহলে ক্যান্সার সহ বিভিন্ন নতুন রোগ সৃষ্টি হতে পারে।
তারপরে যদি কোষে প্রবিষ্ট অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট জিন কোনো রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া স্থানান্তরিত হয়, তাহলে অ্যান্টিবায়োটিক ব্যবহার করে ওই রোগ জীবাণু দমন করা সম্ভব হবে না। এবার চলো আমরা জানার চেষ্টা করি বাংলাদেশের প্রেক্ষিতে আসলে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মানে কি অবস্থা। তোমরা এখানে একজন ভদ্রকে দেখতে পাচ্ছ, একটু পরে আমরা ওনার পরিচয়টা বলে দেব। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে বাংলাদেশে ব্যাপক সাফল্য অর্জন করেছে। আমাদের এই বাংলাদেশে ধান, পাট, আখ প্রভৃতি গবেষণা কেন্দ্র প্রতিনিয়ত উন্নত মানের সার, বীজ আবিষ্কারের চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা ব্যাপক সফলতাও অর্জন করছে। বাংলাদেশে মিষ্টি আপেল কুল, পেয়ারা, পেঁপে প্রভৃতি ফলের উন্নত বীজ আবিষ্কারের ফলে এই ফলগুলো ব্যাপক অর্থকরী ফসলের ভূমিকা রেখে চলেছে এবং এই ফলগুলো কিন্তু আসলে দেশ এবং দেশের বাইরেও ব্যাপক চাহিদা রয়েছে। জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ে বাংলাদেশের বিশেষ সাফল্য হলো পাটের জীবন রহস্য উন্মোচন বা জিনোম সিকোয়েন্স আবিষ্কার। বাংলাদেশের প্রখ্যাত জিন তত্ত্ববিদ ডক্টর মাকসুদুল আলমের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাট গবেষণা কেন্দ্র এবং তথ্য প্রযুক্তি প্রতিষ্ঠান ডেটা সফটওয়্যার একদল তরুণ উদ্যমী বিজ্ঞানী ও গবেষকগণের যৌথ প্রচেষ্টায় 2010 সালের মাঝামাঝিতে পাটের জিনোম সিকোয়েন্স আবিষ্কৃত হয়। ডক্টর মাকসুদুল আলম এর আগে পেঁপের জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছিলেন। তাহলে প্রথম আমরা যে ছবিটি দেখেছিলাম বাংলাদেশ প্রেক্ষিতে, ওই ছবিটি ছিল আসলে ডক্টর মাকসুদুল আলমের। তো উনি কী করেছেন? পাটের জীবন রহস্য উন্মোচন করেছেন এবং এর পূর্বে তিনি পেঁপেরও কী করেছেন? জীবন রহস্য বা জিনোম সিকোয়েন্স উন্মোচন করেছেন। তো এই হলো মোটামুটি আমাদের আলোচনা। তো আশা করি তোমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে ভালো একটা ধারণা অর্জন করতে পেরেছ। আসলে এই বিষয়গুলো প্রত্যেকটা অংশে অনেক ব্যাপক আলোচনা। তোমাদের সিলেবাসে ওই ব্যাপক আলোচনাগুলো অন্তর্ভুক্ত নাই বিদায় আমরা এখানে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। তারপরেও যদি তোমরা পড়তে গিয়ে বা তোমার ক্লাসে দেখতে গিয়ে বা বইটা পড়তে গিয়ে কোনো সমস্যা ফেস করো, তাহলে অবশ্যই জানাবা এবং তার অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। আর আবারও বলছি, তোমরা নিরাপদে থাকবা, ঘরে থাকবা এবং কখনোই বাইরে গেলে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে যাবা না। অবশ্যই মাস্ক পরিধান করে যাবা এবং সামাজিক দূরত্ব বজায় রাখবা এবং সবসময় স্বাস্থ্যবিধি যেটা আমাদের রয়েছে নিজে মানবো এবং অন্যকে মানার জন্য উৎসাহিত করব। যদি কোনো আমাদের প্রয়োজনে কলেজে আসতে হয় সেক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি মেনে চলবো, অর্থাৎ সকল ক্ষেত্রে আমরা স্বাস্থ্যবিধি অনুসরণ করব, যাতে আমরা নিজেরা অসুস্থ না হই বা আমাদের জন্য যেন অন্য কেউ অসুস্থ না হয়, অন্য কেউ যেন কষ্ট না পায়। তো তোমরা এই চেষ্টা করবা। তো সকলকেই আল্লাহ ভালো রাখুক এই প্রত্যাশায় তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।